প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা। গোপালগঞ্জের রেশ কাটতে না কাটতে কক্সবাজারের চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। কক্সবাজারের চকরিয়ায় এই ঘটনা ঘটে। এনসিপির বহরটি যখন বান্দরবনের দিকে যাচ্ছিল তখন বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধ করে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদকে কেন্দ্র করে তারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এর বিরুদ্ধে বিক্ষোভে ফেসে ওঠে বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মাত্র কদিন আগে গোপালগঞ্জে সেখানে মাটিতে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্নমূলক উস্কানি বক্তব্য দিয়েছিলেন এনসিপির নেতারা। এরপরে বিক্ষুব্ধ হয়ে ওঠে গোপালগঞ্জের নাগরিকরা। আন্তর্জাতিক গণমাধ্যম ব্যক্তিত্ব এবং আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়েদ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, সরকারের নির্দেশে গুলি করে মানুষ হত্যা করল সরকারি বাহিনী। 15 লাখ মানুষের একটা জেলায় কারফিউ দিয়ে জনজীবন বিপর্যস্ত করলো। ব্লক রেড দিয়ে তারাই আবার গণহারে গ্রেফতার করলো, যা এখনো চলমান। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিল। আবার প্রেসুইং বলে মানবাধিকার সুরক্ষা উন্নয়নের সহায়তা দিতে মানবাধিকার মিশন চালু হচ্ছে। প্রথম আলো গোপালগঞ্জের ঘটনায় নিউজ করেছে। তারা বলছে যে এই গোপালগঞ্জের ঘটনায় এই পর্যন্ত 3008 জনের নামে মামলা হয়েছে। প্রতিবেদনে তারা বলছে, গোপালগঞ্জে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে মোট 4টি মামলা হলো। গত 2 দিনে সদর, কাশিয়ানী, কোটালীপাড়া থানায় মামলাগুলো করে পুলিশ। 4টি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 354 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 2650 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় গত বুধবার থেকে শনিবার পর্যন্ত দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 306 জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে 24 ঘন্টায় 119 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। জেলার 5টি থানা পুলিশ সূত্রে জানা যায়, সদর থানায় নতুন 44 জন সহ 92 জন, কাশিয়ানী থানায় নতুন 3 জন সহ 77 জন, মকসুদপুরে নতুন 22 জন সহ 88 জন, টঙ্গিপাড়ায় নতুন 10 জন সহ 27 জন, কোটালীপাড়ায় নতুন 10 জন সহ 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাত্র 1 বছরের মাথায় এই জুলকার সাইনের মতো অনেক দেশি বিদেশি সাংবাদিকরা তারাও কিন্তু সরকারের এমন আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। একটা জেলায় যে হারে গণগ্রেপ্তার চলছে, এটা তো আশ্চর্যজনক। যেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যাদের ব্যর্থতা ছিল, জাতীয় নাগরিক পার্টি তাদের রাজনৈতিক সমাবেশ করবে, তাদের সমাবেশকে এই আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আর এই দায়ে সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। যেই সব অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ 5ই আগস্ট গণ অভ্যুত্থান করেছে, সেটার আবার পুনরাবৃত্তি ঘটছে। এদিকে ঢাকার একটি অনুষ্ঠানে গবেষক, লেখক, রাজনীতিবিদ বদরুদ্দিন উমর তিনি বলেছেন, ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে এটি গণ অভ্যুত্থান বলা যায় না। সেটা আসলে একটি বিস্ফোরণের মতো ব্যাপার। একটা হলো দীর্ঘদিনের গণ আন্দোলনের শীর্ষে গিয়ে একটা গণ অভ্যুত্থান, আরেকটা হলো কোনো আন্দোলন করতে না পেরে দীর্ঘদিন একটা ক্ষোভ ধামাচাপা থাকার ফলে একটা পরিস্থিতি, বাংলাদেশ দ্বিতীয় ধরনের অবস্থা তৈরি হচ্ছে। অর্থাৎ 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান বলা হচ্ছে, বদরুদ্দিন ওমর বলছেন এটি গণ অভ্যুত্থান নয়। দীর্ঘদিন ধরে মানুষ যে কথা বলতে পারছে না, মানুষের উপর নিষ্পেষণ হয়েছে, এটি যে ক্ষোভ, এটির একটা ক্ষোভ বিস্ফোরণ ঘটেছে। কারণ গণ অভ্যুত্থান হলে তার সুনির্দিষ্ট লক্ষ্য এবং নির্ধারণ সবকিছু থাকতো, কিন্তু এবারে গণ অভ্যুত্থান যেটি বলা হচ্ছে সেখানে কোনো লক্ষ্য স্থির ছিল না। সবচেয়ে যে বিষয়টা বদরুদ্দিন তুলে ধরেছেন যে এই গণ অভ্যুত্থান যেটাকে বলা হচ্ছে, এর মধ্য দিয়ে সবচেয়ে লাভবান কারা হচ্ছেন, এবং এখানে লাভবান হচ্ছেন যারা, তিনি বলছেন যে গণ অভ্যুত্থানের পরে দেশের দক্ষিণপন্থীদের উত্থান হয়েছে। 5ই আগস্টের পর জামায়াতে ইসলামী শক্তিশালী হয়েছে, এখন দক্ষিণপন্থীদের প্রভাব বেড়েছে, তাদের একটা উত্থান হয়েছে। এখন ছাত্রদের নেতৃত্বে যে পার্টি হয়েছে, সে পার্টির বক্তব্যে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের
কোনো কথা নেই। চট্টগ্রামে শিক্ষকদের একটি সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং প্রাজ্ঞ রাজনীতিবিদ, তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে যারা নির্বাচন পেছাতে চায়, যদি নির্বাচন পেছানো হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ভয়াবহ আকার ধারণ করবে। তিনি প্রশ্ন তুলেছেন, যারা নির্বাচন পেছাতে চায় তো তারা রাজনীতি করেন, অথচ জনগণের কাছে যেতে ভয় পান, কেন জনগণের কাছে যাবেন না? এমন প্রশ্ন তিনি তুলেছেন। নির্বাচনের বিষয় থেকে কেউ যদি সরে দাঁড়াতে চায়, তাদেরকে মেসেজ দিতে হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেতে চায়। আর আপনারা যারা গণতন্ত্র চান না, আপনাদেরকে তো কেউ রাজনীতি করতে বলে নাই, বলছে? আপনারা যারা ভোট দিতে চান না, আপনাদের তো দল করার দরকার কি? দরকার আছে? নির্বাচন করবেন না, আবার বলে আমি রাজনৈতিক দল। জনগণের কাছে যেতে চাইবেন না, আমি বলি রাজনৈতিক দল। আপনি রাজনৈতিক দল হলে তো জনগণের কাছে যেতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, তার মনের কথা বুঝতে হবে, সেটাকে আপনি কাজে পরিণত করতে হবে। এটাই তো রাজনীতি, এর বাইরে তার কোনো রাজনীতি নেই। সুতরাং এখন আমি মনে করি আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনকে সফল করার জন্য, একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। চট্টগ্রামের আরেকটি সমাবেশে, আরেকটি অনুষ্ঠানে গবেষক লেখক ফরহাদ মাজার তিনি বলেছেন যে গঠনতন্ত্র, কনস্টিটিউশন পরিবর্তন করতে হবে। গণ অভ্যুত্থানের চেতনা ছিল কনস্টিটিউশন পরিবর্তন করা। উনি চায় শুধু ভোট। ভোটটা করা মানেটা কি? পুরনো সংবিধান শেখ হাসিনার টেরে থাকবে, ওনারা খাই লুটপাট করবে আগের মতো। আমি বিএনপির বিরোধী লোক নই, তাদেরকে আমি বোঝাবার জন্য আমার যতটুকু সততার সঙ্গে যে কথাগুলো বলবার সে কথাগুলো আমি বলি। তাদেরই একটা সভাতে তাদেরই বড় বড় নেতা ছিলেন, আমি খুব বিনয়ের সঙ্গে হাত জোর করে বলছি, যদি কালকে আপনাদেরকে আমরা ক্ষমতাতে বসিয়ে দিই, আপনাদের তো মন্ত্রী হবার তো কোনো লোক নেই, তো নির্বাচন চাচ্ছেন কার জন্য? আপনারা আগে দলটাকে ঠিক করেন, আসেন আমাদের ইস্যুটা কি? আমাদের জাতীয় ইস্যুটা হচ্ছে যে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা, যাতে সকলে অংশগ্রহণ করে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এই যে নানা জায়গায় ঘটনাগুলো ঘটছে, এর ফলে কি নির্বাচন কি থেমে যাবে? বাংলাদেশের মানুষ আশা করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই। আজ এ পর্যন্ত, আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।